মানবজাতির কলঙ্ক শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না বলেছেন মির্জা ফখরুল। অভ্যুত্থানের বছর না যেতেই দোষারোপের রাজনীতি শুরু, অভিযোগ সালাউদ্দিনের। গোপালগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, ৫,৪০০ জনকে আসামি করে হত্যা মামলা পুলিশের। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, বাধা দিয়ে এনসিপিকে থামানো যাবে না হুঁশিয়ারি নাহিদের। তরুণ নেতৃত্বকে লোভ দেখিয়ে কেনা যাবে না বললেন হাসনাত। তত্ত্বাবধায়ক সরকারে একমত হলেও গঠন প্রক্রিয়ায় ঐক্যমত্য, মতানৈক্য রাজনৈতিক দলগুলোর। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে দ্বিমত। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে কখনোই ক্ষমা করা যাবে না, তিনি মানব জাতির কলঙ্ক। ভিন্নমত থাকবেই, তাতে হতাশ হওয়ার কিছু নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, সবাইকে নিয়ে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চান তারা। আহমেদ সারোয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। এতে অংশ নিয়ে বৃক্ষরোপণ পূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একসময় জিয়ার মাজারে যেতে যাদের কাছ থেকে অনুমতি নিতে হতো, এখন তারা পলাতক। এটাই নিয়তি, কিন্তু দুঃখের বিষয় এগুলো কেউ মনে রাখে না। আমি গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে একজন মা, তিনি দীর্ঘক্ষণ ধরে আহাজারি করে কেঁদে কেটে একটা কথাই বলছিলেন, যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি এবং কেড়ে নিয়ে গেছে একটা নিদারুণ ভয়াবহ মর্মান্তিক পাশবিক ভাবে। তাকে গুলি করে মেরেছে, পড়ে গেছে, এরপর একটা ভ্যানের মধ্যে উঠিয়েছে। বেঁচে আছে না মরে গেছে সেটাও না দেখে আরো ৬-৭টা লাশের সঙ্গে তাকে পুড়িয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন, একটা স্বাধীন দেশের নাগরিক আমরা, সেই দেশের পুলিশ প্রশাসন যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে, তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে। কি নির্মম নৃশংস অমানবিক। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। তিনি বলেন, নির্বাচনে যারাই দেশ পরিচালনার দায়িত্ব পাবে তাদের উচিত হবে শহীদদের পরিবারের পুনর্বাসন করা, না হলে জাতি ক্ষমা করবে না। নির্বাচন হবে, নির্বাচনে কে দায়িত্ব পাবে সেটা পরের কথা। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি আজকেই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলবো যে আমরা দলের পক্ষ থেকে ফান্ড রেজ করব। সেই ফান্ডে আমরা এই সমস্ত পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। আমরা বিশ্বাস করি আপনার ভিন্ন মত থাকবে, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যে আমরা একটা সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। পরে বিএনপি মহাসচিব জিয়া উদ্যানে কয়েকটি শহীদ পরিবারের সদস্যদের নিয়ে বৃক্ষরোপণ করেন। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের 1 বছর যেতে না যেতেই দেশে দোষারোপের রাজনীতি শুরু হয়ে গেছে। তবে বিএনপি ঐক্যের রাজনীতি চায় বলে তিনি জানান। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আদর্শ পাবলিকেশন আয়োজিত ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খানের লেখা স্ফুলিঙ্গ থেকে দাবানল বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি সব কথা বলেন, রাজনীতিতে যারা ঐক্য চায় না তারা ফ্যাসিস্ট। স্বাধীনতার বিরোধী বিভেদ সৃষ্টি করেছিল শেখ হাসিনা। আমরা সেই চর্চা থেকে বেরিয়ে আসতে চাই। বিরোধী দল থাকবে, কিন্তু আমাদের একটাই নীতি হবে, সবার আগে দেশ। যারা জীবন দিয়েছে, যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তারা যেমন বাংলাদেশ দেখতে চেয়েছিলেন তেমন দেশ গড়তে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে যারা রাজনৈতিক ফায়দা নিয়েছে তারাই এখন বাইরে আছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যাতে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
আমরা এই 1 বছর যেতে না যেতেই আমরা ভুলে যাচ্ছি গণতান্ত্রিক সংগ্রামের স্ট্রাগলের সমস্ত আমাদের ত্যাগ তিতিক্ষাকে রক্তদানকে। আমরা মর্যাদামান করার পরিবর্তে পরস্পরকে পরস্পর অপমানিত করার সুযোগ নিচ্ছি। কেন জানি না আমাদের মধ্যে সেই চর্চা ইদানিং শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে তারা ওরাই যারা আমাদের ভিতরে বিভক্তির মধ্য দিয়ে সুযোগ নেবে, তারা ওরাই যারা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হতে দিতে চায় না, তারা ওরাই যারা ফ্যাসিবাদের আগমনকে স্বাগতম জানাতে চায়। আমি শুধু নসিহত করব, স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা সবাই এই স্বাধীনতাকে যেহেতু আপন করে নিয়েছি, এখানে আমরা কোনো বিভক্তি চাই না। কারফিউর পরে গোপালগঞ্জ জেলায় 144 ধারাও প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। তবে অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। এর আগে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে দফায় দফায় সংঘর্ষে 4 জনের মৃত্যুর ঘটনায় শনিবার গভীর রাতে গোপালগঞ্জ সদর থানায় 4টি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে 5,400 জনকে। সকালে এই তথ্য নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান। জানান, এসব মামলায় দুষ্কৃতিকারীদের আসামি করা হয়েছে। এ পর্যন্ত এই ঘটনায় মোট 8টি মামলা হয়েছে। এতে আসামির সংখ্যা 8,408 জন। এর মধ্যে পুলিশ গ্রেফতার করেছে 301 জনকে। গেল বুধবার এনসিপির পদযাত্রাকে ঘিরে দফায় দফায় সংঘর্ষ, হামলা, ককটেল বিস্ফোরণ, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই 4 জন নিহত হয়। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গুলিবিদ্ধ আরও 1 জনের। উদ্ভূত পরিস্থিতিতে গোপালগঞ্জে কয়েক দফা কারফিউ জারি করে জেলা প্রশাসন। রাজধানী সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক এবং বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। গোপালগঞ্জের ঘটনায় রাজনৈতিক প্রভাব ছিল, তবে এখন সেখানে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরছে। তিনি জানান, অন্য সময়ের তুলনায় এবারের হরতালগুলোতে নাশকতার মাত্রা অনেকটাই কম। বলেন, সরকার চায় গণতন্ত্রের সৌন্দর্য বজায় থাকুক। সবাই মত প্রকাশ করবেন, তবে যাতে কেউ অশালীন ভাষা বা আক্রমণাত্মক আচরণ না করেন সে আহ্বান জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের মতো গণগ্রেফতার নয়, এখন শুধু প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠু করতে পারবে না এমন কথা সঠিক নয়। হাতে এখনো সময় রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় গুলি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যে সময় যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেনাবাহিনী সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি সংস্থা কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই পদযাত্রায় বিভিন্ন স্থানে বাধা দিয়ে তারুণ্যের শক্তি এনসিপিকে থামানো যাবে না। চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রাতে চট্টগ্রাম মহানগরীর বিপ্লব উদ্যানে জুলাই পদযাত্রার সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন, চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ভিত্তি। কেউ চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকালে সারা দেশে বিদ্রোহ করবে। বিশেষ করে সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সফলভাবে স্বৈরাচারের পতন ঘটাতে পারলেও সফলভাবে রাষ্ট্র গঠন হয়নি। তিনি বলেন, তরুণ প্রজন্মকে লোভ দিয়ে, টাকা দিয়ে কেনা যাবে না। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। এনসিপির যুগ্ম সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে যারা ঘাপটি মেরে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তাদের রুখে দিতে হবে। বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে লুটপাটের রাজনীতি দেখতে চায় না এনসিপি। গণ অভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। আমরা আজও বলতে চাই, বাধা দিয়ে জাতীয় নাগরিক পার্টি তারুণ্যের শক্তি, চট্টগ্রামের শক্তিকে থামানো যাবে না। এই তরুণ প্রজন্মকে অর্থ দিয়ে খেলা যায় না, এই তরুণ প্রজন্মকে লোভ দিয়ে খেলা যায় না। হাসিনা চেষ্টা করেছিল কিন্তু কিনতে পারে নাই। এই তরুণ প্রজন্ম থাকলে ইতিহাস তৈরি হবে।
জামায়াত শিবির এনসিপি এরা সবাই একই সূত্রে গাঁথা। দেশে স্বাভাবিক সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক, তারা তা চায় না, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি থেকে একদিনও পেছানোর চেষ্টা হলে সরকারকে 1 ঘণ্টাও সময় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সন্ধ্যায় রাজধানীতে এক মশাল মিছিল শেষে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন এসব কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি এবং দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে আমরা ঢাকা নগরবাসী সংগঠন। তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে কটূক্তি জনগণ মেনে নেবে না। পুরান ঢাকার নয়াবাজার নবাব ইউসুফ মার্কেটে বিএনপির কার্যালয়ের সামনে থেকে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিলটি শুরু হয়ে বংশাল রোড, গুলিস্তান, 0 পয়েন্ট, বিজয়নগর হয়ে নয়াপল্টনে গিয়ে শেষ হয়। ইশরাক হোসেন বলেন, এটি মহল সংবিধান পরিবর্তন এবং পিআর পদ্ধতি করতে যাচ্ছে। এইসব মানুষ মানবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তারা এতই ধৃষ্টতা দেখালো, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের ব্যাপারে কটূক্তি করার সাহস দেখালো। আমাদের আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি সেটিকে যেভাবে অসম্মান করলো, সেটি আসলে আমরা ভোলার মতো নয়। আমাদের নেতার ব্যাপারে যখন কটূক্তি করা হবে, অবশ্যই সেটা বাংলাদেশের কোটি জনগণের বুকে দাগ কাটবে, এটাই স্বাভাবিক এবং তাই হয়েছে। এই ফেব্রুয়ারি থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করে, এই সরকারকে 1 ঘন্টা আমরা রাখবো না। রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভারতের আগ্রাসন বিরোধী অন্য যে কোনো দেশ, সেটা পাকিস্তান হোক, আমেরিকা হোক, চায়না হোক, রাশিয়া হোক, আমরা তোরাই কেয়ার করি। আমরা চাই সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেসামরিক প্রশাসনকে সহায়তায় অর্পিত দায়িত্ব পালনের জন্য তিনি সেনা সদস্যদের ধন্যবাদও জানিয়েছেন। ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করছে। সেই সাথে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রথম পর্বের পদোন্নতি পর্ষদে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর কর্মকর্তাদের পদোন্নতির সিদ্ধান্ত হবে। প্রধান উপদেষ্টা এক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল অফিসারদের পদোন্নতির জন্য নির্দেশনা দেন। সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে তিনি মন্তব্য করেন। বক্তব্যে তিনি 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সকল ছাত্র জনতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এর আগে সেনা সদরে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাধ্যতামূলক অবসর, দুদকের তদন্ত ও বরখাস্ত আতঙ্কে দিন কাটছে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের। আন্দোলনের বিষয়ে সরকারের কাছে ক্ষমা চেয়েও রেহাই মিলছে না অনেকের। এরই মধ্যে বরখাস্ত হয়েছেন প্রায় 30 জন কর্মচারী। আন্দোলনে জড়িতদের বেছে বেছে দুদকের তদন্ত এবং বরখাস্তের সিদ্ধান্ত খুব একটা ভালো চোখে দেখছেন না বিশেষজ্ঞরা। বদলি, বরখাস্তের ভয়, আতঙ্ক প্রতিনিয়ত তাড়া করলে রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। 1.5 মাসের আন্দোলনের জেরে গত 2 জুলাই চাকরি হারিয়েছেন এনবিআর দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকা 3 সদস্য সহ শীর্ষ 4 কর্মকর্তা। বরখাস্ত হয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেয়া এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত মহাপরিচালক হাসান মোহাম্মদ তারেক রিকাবদার। দুদকের তদন্ত জালে আটকা পড়েছেন ঐক্য পরিষদের মহাসচিব সেহলা সিদ্দিকাও। সরকারের বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মঙ্গলবার 14 জন এবং গত বুধবার 9 কর্মচারীকে বরখাস্ত করা হয়। সবশেষ গেল বৃহস্পতিবারও 3 কর পরিদর্শকের বরখাস্তের আদেশে সই করেছেন এনবিআর চেয়ারম্যান। বরখাস্তের জন্য চেয়ারম্যানের টেবিলে রয়েছে আরও অনেকের নাম। এ নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের মাঝে। এই সংক্রান্ত উপদেষ্টা পরিষদের আহ্বায়ক জানিয়েছেন, সরকারের আস্থা হারানো কর্মচারীদের আশ্বস্ত করার কোনো সুযোগ নেই। এনবিআর কর্মকর্তারা কেউ তো শিশু না, তারা দেখলেন যে 1 বছর তাদেরকে অর্থ উপদেষ্টা বারবার এবং আমি এবং রিজওয়ানা আপা সহ আমরা মিটিং করে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছি
এখানে তো অভয় দেওয়ার কিছু নয়। এনবিআর এর কর্মকর্তারা সরকারের আস্থা হারাইছেন, আপনি যেটা বলছেন ঠিক তার উল্টা। এখন এনবিআর কর্মকর্তা তাদের আচরণের মাধ্যমে আস্থাটা ফিরিয়ে আনতে হবে। তবে এনবিআরের সাবেক সদস্য ও সাবেক এই সচিব মনে করেন আন্দোলনের নামে চরম বাড়াবাড়ি করেছেন কর্মচারীরা। তবে বেছে বেছে দুদকের তদন্ত বা বরখাস্তের ফল ভালো হবে না এমন মত তার। আমাদের যে কর রাজস্ব এটা কিন্তু মোট রাজস্বের 85%-এর বেশি, এবং এই কর রাজস্বটা প্রায় সম্পূর্ণভাবেই জাতীয় রাজস্ব বোর্ড আদায় করে। সেখানে যদি ভয় কাজ করে, সেখানে যদি আতঙ্ক কাজ করে, তাহলে এই কর আদায়ে রাজস্ব বৃদ্ধির যে লক্ষ্য এটা কিন্তু বিঘ্নিত হতে পারে, হওয়ার আশঙ্কা থাকে। সুতরাং আমার মনে হয় তাদের মধ্যে ভয় আতঙ্ক দূর করে আলোচনার মাধ্যমে সমাধান করে আমার মনে হয় এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা উচিত যাতে করে আমাদের পারস্পরিক আস্থা থাকে এবং তারা তাদের সমস্ত যে শক্তি এটা রাজস্ব আদায়ে ব্যয় করতে পারে। এনবিআরের কাজে গতি আনতে নীতি ও বাস্তবায়ন বিভাগ আলাদা করার পাশাপাশি আন্তঃক্যাডার দ্বন্দ্ব দূর করার তাগিদ দেন তিনি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। শুট অ্যাট সাইট বা দেখামাত্র গুলি চালানোর নির্দেশনায় ২৪ জুলাই চলছিল কারফিউ। রাজপথে জনতার স্রোত ঠেকাতে সাধারণ ছুটির ঘোষণার পাশাপাশি মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। কিন্তু আওয়ামী লীগ সরকারের এসব হুমকিকে পরোয়া না করে দেশজুড়ে রাজপথে নেমেছিল ছাত্র জনতা। হত্যাকাণ্ড চালায় সরকার, নিহত হয় ২৬ জন। বাধ্য হয়ে ছাত্রদের সাথে বৈঠক করার কথা বলা হলেও শিক্ষার্থীরা সাড়া দেয়নি শেখ হাসিনার সেই আহ্বানে। আটক করা হয়েছিল আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে। গণঅভ্যুত্থানের ২০ জুলাইয়ের দিনলিপি জানাচ্ছেন রিশাদ নাসরুল্লাহ। কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে শিক্ষার্থীদের আন্দোলনের ২০ জুলাইয়ের সকালটা ছিল অন্যরকম। দেখা মাত্রই আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশনা ছিল হাসিনা সরকারের। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট অ্যাট সাইটও আছে। কারফিউ ও গুলির আতঙ্ককে পরাজিত করে সেদিন রাজপথ দখলে নেয় ছাত্র জনতা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও গুলিতে মারা যায় ২৬ জন। সরকারের গুলি ও দমনপীড়নে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। রাজধানীর বেশিরভাগ এলাকার দখল নেয় আন্দোলনকারীরা। ঢাকার প্রবেশপথকে অবরুদ্ধ করে ফেলে ছাত্র জনতা। কারফিউ উপেক্ষা করে রাজপথে ব্যাপক উপস্থিতি ছিল আন্দোলনকারীদের। রাজপথের পাশাপাশি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দখল নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। মেট্রো রেল সহ সরকারের বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে আইনশৃঙ্খলা বাহিনী, কোথাও কোথাও ব্যবহার করা হয় হেলিকপ্টারও। আন্দোলনের মুখে ছাত্রদের সাথে সমঝোতার আগ্রহ দেখায় শেখ হাসিনা সরকার, কিন্তু বৈঠকে শিক্ষার্থীদের দেওয়া ৮ দফা আরও চাপে ফেলে আওয়ামী লীগ সরকারকে। কোটাকে ন্যূনতম মাত্রায় ৫% এনে সংসদে আইন পাশ করতে হবে। কারফিউ চলমান রাখার পাশাপাশি আন্দোলন নিয়ন্ত্রণে রাজনৈতিক দলের নেতা ও আন্দোলনকারীদের আটক করা শুরু হয়। শিক্ষার্থীদের আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য আমাদের সমন্বয়কদের নানা ধরনের এখানে প্রহসন এবং নাটক করা হচ্ছে। এখানে আমাকে গুম করা হয়েছিল। দিনভর সংঘর্ষ, আন্দোলন চলমান রাখার ঘোষণা এবং ২১ জুলাই কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষা নিয়ে শেষ হয় ২০২৪ সালের গণ অভ্যুত্থানের ২০ জুলাই। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক, পলক সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট ১৫ অক্টোবর দাখিলের নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক নির্দেশ দেন। সেই সঙ্গে মানবতাবিরোধী আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ অক্টোবর। এছাড়াও আরও ৫টি মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে সকালে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় সাবেক এমপি, মন্ত্রী, পুলিশ কর্মকর্তা সহ একযোগে ৩৯ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদের মধ্যে ছিলেন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক সহ আরও বেশ কয়েকজন সাবেক মন্ত্রী,
এমপি পুলিশ কর্মকর্তা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময় সাবেক এই মন্ত্রী, এমপি এবং পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়। এদিন আদালতে কারাগারের ভেতরে হাসানুল হক ইনুর ভয়েস রেকর্ড করার অভিযোগ আদালতে তোলা হয়। তার অভিযোগ, এটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও 3 মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছেন এবং এই মামলায় কয়েকটি তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে বিভিন্নভাবে দাখিল হয়েছে। সেগুলো ফর্মাল চার্জের মাধ্যমে ট্রাইব্যুনালে অলরেডি বিচারের জন্য প্লেস করা হয়েছে। হ্যাঁ, যেহেতু মাননীয় ট্রাইব্যুনালে এরকম কোনো নির্দেশনা ওনার কাছে প্রদর্শিত না হওয়ায় ওনার শঙ্কা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং, এবং সেজন্য মাননীয় ট্রাইব্যুনাল আমাদেরকে নির্দেশনা দিয়েছে আপনারা লিখিতভাবে মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করেন। আমরা বিধি মোতাবেক মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করব। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় একমত হলেও গঠন প্রক্রিয়া নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টা নির্বাচনে 5 সদস্যের বাছাই কমিটি গঠন সহ নতুন প্রস্তাব দিয়েছে ঐক্যমত্য কমিশন। এছাড়া প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে মতবিরোধ রয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য দলগুলোর। নাবিল জাহাঙ্গীর রিপোর্ট। এ মাসেই জুলাই সনদ করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন। দ্বিতীয় ধাপের আলোচনার 15তম দিনে তত্ত্বাবধায়ক সরকার গঠন ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হয়। দিনভর আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনার সমন্বয়ে বিকালে এ বিষয়ে সংশোধিত প্রস্তাব দেয় কমিশন। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মণ্ডলী কিভাবে গঠিত হবে, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটা বাছাই কমিটি করা দরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা বিচার বিভাগ এবং রাষ্ট্রপতি এই 2 প্রতিষ্ঠানকে আলাদা রাখতে চাই। মোটামুটিভাবে সকল দল যে মতামত দিয়েছেন এবং যে পদ্ধতি প্রায় আমরা ঐকমত্যে কাছাকাছি এসেছি, তাতে রাষ্ট্রপতি এবং বিচার বিভাগ এই 2 জায়গা কার্যত বাইরে থাকছে। বিকালে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর। যে দলীয় প্রধান ইচ্ছা করলে প্রধানমন্ত্রিত্ব নিতে পারেন যদি পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হয়, আর যদি পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হয় যে তাকে প্রধানমন্ত্রী করা হবে না, অন্য একজনকে করা হবে, সেইটা পার্লামেন্টারি পার্টির ডেমোক্রেটিক রাইট চর্চা, সেটা ওপেন রাখার ক্ষেত্রে আমরা আমাদের সাজেশন দিয়েছি এবং পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ টেনে আমরা বলেছি যে যেহেতু দলীয় প্রধানমন্ত্রিত্ব হওয়ার ক্ষেত্রে কোনো যোগ্যতা হতে পারে না, সেই জন্য এই অপশনটা থাকা উচিত, তার ডেমোক্রেটিক রাইটটা অক্ষুণ্ণ থাকা উচিত। কমিশনের অরিজিনাল প্রস্তাব হচ্ছে যে কোনো একটি 3টির ভিতরে প্রধানমন্ত্রী, লিডার অফ দি হাউস এবং দলের প্রধান। আমরা কমিশনের একটার ব্যাপারেও দ্বিমত করেছি 2টা, এবং পার্টিকুলারলি 2টা হচ্ছে প্রধানমন্ত্রী এবং হাউস অফ দি লিডার একজন থাকবেন, আর সেই সময়ে উনি দলীয় প্রধান থাকবেন না। আমাদের প্রস্তাব হচ্ছে একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং সংসদীয় লিডার আলাদা ব্যক্তি হবেন। অর্থাৎ ধরেন কেউ দলের প্রধান, তার দল ক্ষমতায় গেল, সে গিয়ে প্রধানমন্ত্রী হলেন, তিনি যখন প্রধানমন্ত্রী হবেন তার দলের দায়িত্ব আরেকজনকে প্রদান করে দিবেন। এছাড়া সংসদে উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে 2-1 দিনের মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। উচ্চকক্ষ প্রতিষ্ঠা নিয়ে কোনো ভিন্ন মত নেই, কিভাবে হবে সে বিষয়ে যেহেতু 2টো মত আছে এবং রাজনৈতিক দলগুলোর এই মতামতের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো কমিশনের কাছে এই দায়িত্ব অর্পণ করেছে। আমরা আগামী 2-1 দিনের মধ্যে আরও আলোচনা করে উচ্চকক্ষ বিষয়ে একটা সিদ্ধান্ত কমিশনের পক্ষ থেকে দিতে পারব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এই আলোচনা সোমবারও চলবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, সংস্কার কমিশন সবকিছু ঠিক করতে পারবে এমন ধারণা ভুল। সুশীলদের নিয়ে সংস্কার কমিশন গঠিত মন্তব্য করে তিনি জানান, তারা সবকিছু লিখে যেতে পারে, তবে তা বাস্তবায়ন করতে পারবে না। রাজধানীর সেডা মিলনায়তনে বনভূমি রক্ষা নিয়ে আয়োজিত সেমিনারে তিনি সব কথা বলেন। অন্তর্বর্তী সরকার ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কিছু করছে, যা পরবর্তীতে
দেশের মানুষ বুঝতে পারবে। তিনি প্রশ্ন করেন, এত প্রত্যাশা শুধু অন্তর্বর্তী সরকারের কাছেই কেন? 1.5 বছরে সরকার সবকিছু ঠিক করতে পারবে না বলেও তিনি জানান। বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এলেও জনগণের সত্যিকার প্রতিনিধিত্ব করে না। রাজনৈতিক সরকার সবকিছু করবে বলে আশা করেন তিনি। জোর করে ক্ষমতায় থাকতে চাইলে পরিণতি কি হয় সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন এই উপদেষ্টা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে তাদেরকে মানুষ বিশ্বাস করবে না। জামায়াতের দাবিগুলো নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে বলে এই সময় অভিযোগ করেছেন তিনি। মুন্সিগঞ্জের শ্রীনগরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। এই সময় তিনি ধর্মভিত্তিক দলগুলোর সমালোচনা করেন। বলেন, শিক্ষার্থীদের প্রতি সম্মান থাকলেও এনসিপিকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করে না বিএনপি। পরে টুর্নামেন্টে বিজয়ী এবং রানার আপ দলকে পুরস্কার দেওয়া হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যকে আপত্তিকর আখ্যায়িত করে কক্সবাজারে আজও প্রতিবাদ মিছিল সমাবেশ করেছে বিএনপি। শহরের শহীদ সরণি সড়কের বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আসে। কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজলের নেতৃত্বে এতে অংশ নেয় হাজার হাজার নেতাকর্মী। পরে হয় প্রতিবাদ সমাবেশ। এ সময় বক্তারা এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান। একই সাথে ভাড়ুয়াখালীতে নিহত বিএনপি নেতা রহিম উদ্দিন শিকদারের হত্যার অভিযোগে জামাত নেতাদের গ্রেফতারের দাবি জানান। এদিকে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নূর হৃদরোগে আক্রান্ত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা গেছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক। তার মৃত্যুতে শোকের ছায়া নামে বিএনপি পরিবারে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, নগরে যেখানে সেখানে বাস থামানো বন্ধ করতেই হবে, আর এতে বিদ্যমান কাঠামোতে যানজট অনেকটাই কমে যাবে। রাজধানীতে হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিসে র্যাপিড পাস কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। তিনি জানান, সড়কে গতিশীলতা আনতে চায় অন্তর্বর্তী সরকার। উন্নত দেশের মতো পরিবহন খাতে ডিজিটালাইজেশন করা গেলে অনেক সমস্যার সমাধান হবে বলেও তিনি মনে করেন। বলেন, ফিটনেসবিহীন এবং মেয়াদ উত্তীর্ণ বাস রাস্তায় দুর্ঘটনার কারণ, এগুলো রাস্তা থেকে সরাতেই হবে। প্রয়োজনে বাস মালিকদের ঋণের ব্যবস্থা সরকার করে দেবে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দেশটির সঙ্গে দর কষাকষি চলছে বলে জানান তিনি। রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স অ্যামচ্যাম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে একথা বলেন তিনি। অনুষ্ঠানে মার্কিন কোম্পানি শেভরন এর কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর মোহাম্মদ ইমরুল কবির বাংলাদেশের গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আগ্রহের কথা জানান। সমুদ্রে গ্যাস পেলে আমদানি করা এলএনজির চেয়ে সাশ্রয়ী দামে গ্যাস পাওয়ার নিশ্চয়তা দেন তিনি। তবে পরিবেশ উপদেষ্টা জানান, চাইলেও রাতারাতি আমদানি নির্ভরতা কমানো যাবে না। টেকসই পৃথিবীর জন্য টেকসই বিনিয়োগের পাশাপাশি জীবনযাত্রার মান টেকসই করার তাগিদ তার। এজন্য সাশ্রয়ী মূল্যে নবায়নযোগ্য জ্বালানি প্রাপ্তি নিশ্চিতের আহ্বান জানান তিনি। 5 মাস ধরে পরীক্ষা দিতে বা ক্লাসে ফিরতে না পারায় উদ্বিগ্ন খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের 7,000-এর বেশি শিক্ষার্থী। ক্লাস ও পরীক্ষা চালুর দাবিতে দুপুরে গার্ডিয়ান ফোরামের ব্যানারে কুয়েটের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই সময় অভিভাবকরা শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে দ্রুত সময়ের মধ্যে একাডেমিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিন্ডিকেট সভায় গত 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়, কিন্তু 18 ফেব্রুয়ারির সংঘাতের পর থেকে শিক্ষক লাঞ্ছনাকারীদের বিচার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখে কুয়েট কর্তৃপক্ষ। হয়ে গেল বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের আত্মজীবনীমূলক গ্রন্থ তীর ধনুকে বাজিমাতের প্রকাশনা উৎসব। আর্চারি খেলার উত্থান এবং এর প্রসারে কাজী রাজীব উদ্দিন আহমেদের অবদান নিয়ে বই প্রকাশ করেছে অন্য প্রকাশ। বর্ষিয়ান সাংবাদিক শামীম চৌধুরী বইটি সম্পাদনা করেন।
তীর ধনুকে বাজিমাত বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, সাংবাদিক, লেখক, আর্চারি ফেডারেশনের বর্তমান সাবেক কর্মকর্তা এবং আর্চাররা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আর্চারি ফেডারেশনের সভাপতি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান। বিদেশি অতিথি হিসেবে ছিলেন ওয়ার্ল্ড আর্চারি মহাসচিব টম ডিলেন, ইরাক আর্চারি ফেডারেশনের প্রেসিডেন্ট আল মাসাদানি সাদ, শ্রীলঙ্কার আর্চারি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সুনেত্রা সানভিরাথানে। আমরা সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। মানব জাতির কলঙ্ক শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না বলেছেন মির্জা ফখরুল। অভ্যুত্থানের বছর না যেতেই দোষারোপের রাজনীতি শুরু, অভিযোগ সালাউদ্দিনের। গোপালগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, ৫,৪০০ জনকে আসামি করে হত্যা মামলা পুলিশের। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, বাধা দিয়ে এনসিপিকে থামানো যাবে না হুঁশিয়ারি নাহিদ ইসলামের। তরুণ নেতৃত্বকে লোভ দেখে কেনা যাবে না বললেন হাসনাত। তত্ত্বাবধায়ক সরকারে একমত হলেও গঠন প্রক্রিয়া মতানৈক্য রাজনৈতিক দলগুলোর, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে দ্বিমত। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।